ভারতের বর্তমান রাজনীতিতে খুবই একটি চর্চিত বিষয় হচ্ছে ভারতবর্ষ বা ভারতের যে সরকার সে সেই সরকার মানে যে 114টি রাফাল ফ্রান্স থেকে আনতে চলেছে, সেটা অবশ্যই একটা ভারতীয় রাজনীতিতে খুবই একটা চর্চিত বিষয় এবং এটা নিয়ে চর্চা হওয়ারও প্রয়োজন আছে। সুতরাং এটাকে কেন্দ্র করে প্রচণ্ড জিনিস জড়িয়ে আছে, অনেক জিনিস জড়িয়ে আছে। আমি যদি পিছনের দিকে যাই, সেটা হচ্ছে এটা শুরু হয়, সব কিছু শুরু হয় একদিক দিয়ে, সেটা হচ্ছে মোদী সরকার যখন আসেন 2014 সালের পরে। তারপরে হচ্ছে যেটা শুরু হয় সেটা হচ্ছে 2016 সালে ভারতবর্ষ 36টি রাফাল হচ্ছে ফ্রান্সের কাছ থেকে নেয়। এবার বিষয়টা হচ্ছে যখন নেয়ার পর থেকে বা যখনই এটা আসতে চলেছে, এটা শুনে ভারতের যে প্রধান হচ্ছে প্রতিপক্ষ বা বিপক্ষ যে দল সেটা হচ্ছে কংগ্রেস। কংগ্রেস এটা নিয়ে প্রতিবাদ করে প্রচণ্ড, এটা নিয়ে অনেক সমস্যা সৃষ্টি করে যে না, বা এটা কেন হতে পারে বা এটা কেন করছে। কারণ হচ্ছে এটাকে কেন্দ্র করে তারা যে প্রধান প্রশ্নগুলি করেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মোদী সরকার, আগে যে সরকার ছিল কংগ্রেস, সেই সরকারের থেকে বা ইউপিএ যে সরকার ছিল সেই সরকারের থেকে মোদী সরকার অনেকটা বেশি কি বলে টাকাটা দিয়ে হচ্ছে রাফাল হচ্ছে ভারতবর্ষে আনছেন। আচ্ছা, তারপরে যে প্রশ্ন তারা করে বা যে প্রশ্নটা তোলে তারা, আর অবশ্যই সেটা ভীষণই আহ, যুক্তিযুক্ত, সেটা হচ্ছে ভারতবর্ষের যে সরকার, মোদী সরকার তখন হচ্ছে যেটা করেন সেটা হচ্ছে হ্যাল বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, তাদেরকে দায়িত্ব দেন এই সমস্ত কিছু তৈরি করার, রাফালের সমস্ত কিছু তৈরি করার। কিন্তু পরবর্তীকালে সেই মানে তাদের যে সিদ্ধান্ত সেটা তারা পরিবর্তন করে কাকে দেন, রিলায়েন্স ডিফেন্সকে। বাট সেটা কার, অনিল আম্বানি। অনিল আম্বানির কাছে তারা দায়িত্বটা তুলে দেন, মানে হ্যালকে বা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে বাদ দিয়ে। এটা একটা বড় প্রশ্ন তারা তোলেন, এবং এটা নিয়ে যে ট্রান্সপারেন্সির অভাব আছে, এটা নিয়ে যে সরাসরি হচ্ছে জনগণের সম্মুখে যে সমস্ত কিছু তুলে ধরা, যে আমরা এত টাকা খরচ করছি, এতটা জিনিস নিচ্ছি, বা এই জিনিসগুলো এত কোটি কোটি টাকা খরচ করছি, সেই জিনিসটা তারা জনতার সম্মুখে মানে সম্মুখে আনতে চাননি। এবং সেই জন্য হচ্ছে কংগ্রেস সেই কোশ্চেনগুলো করে, এবং সেই প্রশ্নগুলো যথেষ্ট যুক্তিযুক্ত, সেটা সে যে দলই হয়ে থাকুক কিনা কেন, বা তাদের সে প্রশ্নগুলো যথেষ্ট আলোচনার একটা বিষয় হওয়া উচিত। তার কারণ হচ্ছে তারা যে দাবিটা করে যে না, আমরা যখন হচ্ছে রাফালটা অবশ্যই আমরা যখন নিতে চাই বা আমরা যখন এটা ঠিক করি যে আমরা নেব, তখন এগুলোর একটা রাফালের দাম ছিল হচ্ছে 526.10 হচ্ছে কোটি টাকা। আর বিজেপি একটা রাফালের মানে দামটা বা চুক্তিটা যে চুক্তিবদ্ধ করে সেটার দাম হচ্ছে 1670 কোটি টাকা। তাহলে কতটা পার্থক্য, বুঝতে পারছেন? এবার বিষয়টা হচ্ছে যে 36টি হচ্ছে যে জেট বিমান, রাফাল যে জেট বিমান, সেটা যারা চুক্তিবদ্ধ হয়, যেটা সমস্ত কিছু সিদ্ধান্ত হয়ে যায় যে না হচ্ছে আমরা নিচ্ছি বা ভারতবর্ষ নিচ্ছে, মোদী সরকার নিচ্ছে, তখন সেই দামটা হচ্ছে কংগ্রেসের থেকে হচ্ছে যেটা বেশি হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে 41,205 কোটি, এতটা বেশি। সুতরাং এটা অবশ্যই তাদের একটা জবাবদিহির ব্যাপার আছে, কারণ ভারতবর্ষের মতো দেশে যেখানে এত সমস্যা, এত দারিদ্রতা, সেখানে হচ্ছে এত কোটি টাকা তোমরা একটা যুদ্ধ বিমানে বা মানে যুদ্ধ বিমান বা হচ্ছে তোমরা প্রতিরক্ষার ক্ষেত্রে খরচ করছো, সেটা জবাব তো তোমাদেরকে দিতেই হয় অবশ্যই। কিন্তু অবশ্যই সেটা হচ্ছে পরের বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টে যায়, আর সুপ্রিম কোর্ট অবশ্যই সেটা হচ্ছে সবুজবাতি দেন, যে গ্রিন সিগন্যাল দিয়ে দেন যে না, অসুবিধা নেই, কি বলে হচ্ছে ভারত সরকার বা মোদী সরকার হচ্ছে এটা কিনতে পারে, এটা তাদেরকে ফ্রান্সের কাছ থেকে নিতে পারে। এবং তারপরে তারা যথারীতিভাবে ওটা নিয়ে নেয়, 136টি রাফাল বিমান নিয়ে নেয়। এবার কথাটা হলো, সেখান থেকে আমরা চলে আসি 2025। 2025-এ কি হলো? 2025-এ হচ্ছে যেটা হলো সেটা হচ্ছে এপ্রিল মাসের 22 তারিখ পেহেলগাম হলো। পেহেলগামটা হওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে ভারতের 25 জন হচ্ছে ভারতীয় মারা যান, আর একজন হচ্ছে নেপাল। এবং সেখানে 26 জন হচ্ছে মানে সাধারণ মানুষকে নিরীহভাবে হত্যা করে বেশ কিছু লোকজন। ভারতবর্ষ অবশ্যই পাকিস্তানের দিকে হাত তোলেন এবং হচ্ছে এটা বলতে চান যে এটা জঙ্গিরা করেছে, পাকিস্তানি জঙ্গিরা বা পাকিস্তানের মদতে আহ, জঙ্গিরা করেছে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে তখন যারা ভারত যখন ঠিক করলো যে না পাকিস্তানকে আক্রমণ করব, যদিও তারা দাবি করে যে না, আমরা হচ্ছে শুধুমাত্র শত্রুদের দ্বারা প্রেরিত যে জঙ্গিরা আছে সেই জঙ্গি ঘাঁটিগুলোকেই আমরা শুধু আক্রমণ করছি। এবার তারা যখন আক্রমণ করলো, তারা দাবি করলো কি, যে না আমরা জিতে গেছি, আমরা হচ্ছে সমস্ত হচ্ছে শত্রুদের দমন করতে সক্ষম হয়েছি, এই এই বিষয়। এবার ব্যাপারটা হচ্ছে যখন পাকিস্তান হচ্ছে তাদের মানে প্রেস কনফারেন্স রাখছে এবং তারা বলছে যে না, আমরা আমাদের তেমন আমাদের কোনো ক্ষতি হয়নি সেইভাবে,
এবার বিষয়টা হচ্ছে তখন হচ্ছে তারা এটা দাবি করছে যে ভারতে আমরা অনেক যুদ্ধ বিমানগুলো শেষ করেছি, তাদের মধ্যে তারা দুটো রাফালের কথা বললো এবং বাকি তিনটে অন্য অন্য যুদ্ধ বিমানের কথা বললো। আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্ট তখন এটা বললো যে 5-6টা ভারতবর্ষের হচ্ছে রাফাল শেষ হয়েছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে বিজেপির প্রাক্তন যে হচ্ছে সব মানে এমপি, রাজ্যসভার সংসদ, এবং হচ্ছে যথেষ্ট একটা হেভিওয়েট নেতা, সুব্রমণ্যম স্বামী, তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভারতবর্ষের কি বলে 5টা হচ্ছে রাফেল শেষ করেছে পাকিস্তান ওই অপারেশন সিন্দুরের সময়, যখন কিনা ভারতবর্ষ ঠিক করলো যে অপারেশন সিন্দুর করতে হবে, জঙ্গিদের দমন করতে হবে, এরকম একটা তাদের দাবি। যাই হোক, এবং তিনি এটাই বললেন যে 5টা হচ্ছে রাফাল শেষ হয়েছে আমাদের। তিনি এটাও দাবি করলেন যে না, রাফাল এমনই একটা জিনিস, রাফাল এমন কিছু ব্যাপার না যেটা কিনা ভীষণ একটা দাবি করে ভালো এই ব্যাপার, যেটা নিয়ে বড় বড় আর্টিকেল বা বড় বড় লেখা ছাপা হয় বিভিন্ন পত্রিকায়, সেটা ইন্ডিয়ান এক্সপ্রেস হোক আর যে কোনো জায়গা হোক, ভারতবর্ষের পক্ষ নিয়ে, ভারত সরকারের পক্ষ নিয়ে, যে না এটা খুবই ভালো, এটা ভীষণ কিছু একটা যুদ্ধে কাজে লাগতে পারে এই বিষয়। সেখানে স্বামী কি দাবি করলেন? স্বামী বললেন যে না, এটা একদমই ফালতু একটা জিনিস, যেটা কিনা প্র্যাকটিসের জন্য ব্যবহার হতে পারে, কোনোদিন যুদ্ধের জন্য ব্যবহার হতে পারে না। তাহলে তার কথা যদি আমরা মেনে নিই, তাহলে এটা একটা ফালতু একটা যুদ্ধ বিমান, এটার কোনো কাজ নেই। তো আমি এটাও বিভিন্ন জায়গায় দাবি করেন যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বা হচ্ছে ভারত এবং ভারতের হচ্ছে পূর্ব প্রতিরক্ষা মন্ত্রী, যে যিনি ছিলেন হচ্ছে মনোহর পারিকর, তিনি কিনা তার কাছে আসেন, স্বামীর কাছে আসেন এবং হচ্ছে কাঁদতে কাঁদতে নাকি এটাই দাবি করেন বা এটাই বলেন, দুঃখ প্রকাশ করে, যে না আমি আটকানোর চেষ্টা করেছিলাম, এ রাফাল একদমই বেকার একটা জিনিস, কিন্তু আমি আটকাতে পারিনি। এবং স্বামী এটাও দাবি করতে যান যে পরবর্তীকালে তিনি যে মারা যান, সেই যথেষ্ট একটা সন্দেহ আছে যে কিভাবে মারা যান। অবশ্যই তিনি কার দিকে আঙুল তুলতে যাচ্ছেন সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তিনি বেশি কথা এই নিয়ে আর বলেননি। যাই হোক, এখন বিষয়টা এটা যে তাহলে বিজেপির প্রাক্তন যদি মানুষজনই এরকম, প্রাক্তনরাই এরকম বলেন যে না এই জিনিসটা ভালো না, এই জিনিসটার মধ্যে এত সমস্যা আছে, তাহলে যথেষ্ট একটা প্রশ্নচিহ্ন থেকে যায় যে এটার কত কিনা সমস্যা লুকিয়ে আছে এই জিনিসটার মধ্যে। এবার হচ্ছে সমস্যার কথা থেকে আর একটা জিনিসে আসা যাক, সেটা হচ্ছে 2026 সাল এখন। এবার 2026 সালে ভারতবর্ষের কি বলে যে প্রধান রাজনৈতিক দল, যে কিনা হচ্ছে যে ক্ষমতাশীল রাজনৈতিক যে দল বিজেপি, তারা কি ঠিক করলো? তারা ঠিক করলো 114টা হচ্ছে রাফাল আমরা নেব ফ্রান্সের কাছ থেকে, আমরা ওসব কিছু দেখবো না, পূর্বের কি ইতিহাস হয়েছে কি না হয়েছে এটা একটা, আমরা কি বলে পুঁজিপতিদের আর একটু বড়লোক করবো আর একটু বেশি, তাদের যাতে পকেটে টাকা ঢোকে সেই চেষ্টা করব, কারণ অবশ্যই আমরা হচ্ছে একটা কি পুঁজিপতিদের দল, নাকি আমরা সাধারণ মানুষের হয়ে কাজ করি। খুব স্বাভাবিক একটা ব্যাপার, যেটা সব রাজনৈতিক দলই করে থাকে, বেশিরভাগ রাজনৈতিক দল। এবার হচ্ছে বিজেপি ঠিকই ঠিক করলো, বিজেপি ঠিক করলো যে অগ্রিমভাবে তারা 114টি হচ্ছে ফ্রান্সের কাছ থেকে 114টি হচ্ছে রাফাল বিমান নেবে। এবার হচ্ছে ভারতবর্ষের কাছে 36টি হচ্ছে রাফাল বিমান ছিল হচ্ছে বায়ুসেনার কাছে, নাবিকদের কাছে ছিল 26টি। এবার 114টি নিলে সব মিলিয়ে হয়ে যাবে হচ্ছে 176টি, টোটাল হয়ে গেল সব কিছু মিলিয়ে রাফালের সংখ্যা। এবার বিষয়টা হচ্ছে এই 114টির মধ্যে 18টি ভারতবর্ষ নিজের কাছে আনবে, মানে হচ্ছে মানে ওখান থেকে সরাসরি নিয়ে আসবে, আর বাকি যে হচ্ছে 96টি ভারতবর্ষে মানে নিজস্ব হচ্ছে যে কোনো একটা প্রতিরক্ষা হচ্ছে কোনো একটা কোম্পানির কাছে দেওয়া হবে, এবং তারা হচ্ছে জিনিসটা হচ্ছে সবকিছু গুছিয়ে টিছিয়ে ঠিক করে হচ্ছে অ্যাসেম্বল করবে বা আহ, প্রস্তুত করবে সবকিছু। আচ্ছা, এবার এটা ওরা আত্মনির্ভর ভারত যেটা কোট আন কোট ওর মধ্যে ফেলে যে দেখো আমরা কত শক্তিশালী, আমরা কত কিছু হয়ে গেছি এখন, তো আমরা এখন আত্মনির্ভর ভারতে পরিণত হয়েছি, তো আমরা এখন সবকিছু করতে পারি। হুম। এবার বিষয়টা হচ্ছে যে আমরা মানে তারা এটাই দাবি করে সব সময়, সেটা যাই যাই হয়ে যাক কিনা। এবার ব্যাপারটা হচ্ছে আহ, গত জুন মাসে যখন হচ্ছে নরেন্দ্র মোদী যান সেখানে, সেটা এটাই সুনিশ্চিত করতে যান, যেটা উনি ফ্রান্সে গিয়ে এটাই গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, যেটা তিনি সুনিশ্চিত করতে যান যে এই ডিলটা, এই চুক্তিটা যেন হয়ে যায় ভারত আর ফ্রান্সের মাঝখানে। তারপরে ওই মাসেই আবার কি হন, ওই মাসে প্রথম দিকে যেটা হয় সেটা হচ্ছে এপি সিং যান, ভারতের এয়ারফোর্স প্রধান, এবং সেখানে যে কাউন্টার পার্ট সেখানে হচ্ছে জেরম বেলেঙ্গারের সঙ্গে দেখা করেন ফ্রান্সে। আচ্ছা, এবং সেখানে অবশ্যই হচ্ছে ড্যাসল্ট অ্যাভিয়েশন, যেটা কিনা যারা কিনা রাফাল প্রস্তুত করে, তাদের সঙ্গেও দেখা সাক্ষাৎ করেন। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে চলে যাই এখান থেকে, সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া হচ্ছে, যেটা অবশ্যই যারা ভারতে হচ্ছে একটু ইংলিশ ভাষী
তাদের কাছে কিছুটা হলেও এই পত্রিকাটা যায়, এবং হচ্ছে এটা ইংলিশ ভাষীদের জন্য অবশ্যই একটা গদি মিডিয়া বলা যায়, এবং তারা সেটা কিভাবে নেয় সেটা তাদের ব্যাপার, কিন্তু এটা একটা গদি মিডিয়া একদিক থেকে বলতে গেলে ইংলিশ ভাষীদের জন্য। যারা হচ্ছে ইংরেজিটা একটু আধটু পড়তে পারেন বলতে পারেন তারাই এটা হয়তো নিতে পারেন, এই ব্যাপারটা বেশি করে দেখতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে এটা একটা গদি মিডিয়ারই একটা পার্ট, এবং তারা হচ্ছে নিজেরা জাস্টিফাই করার চেষ্টা করেন, কি জাস্টিফাই করার চেষ্টা করেন, যে কিনা এই যে এটা কত ভালো হচ্ছে, কত ভালো, কত বড় একটা জিনিস, যে কেন এটা প্রয়োজন, এই জিনিসটার প্রয়োজনটা কত, এই জিনিসটা না হলে আমাদের কত হতে পারে, সেই জিনিসটা এরা দেখানোর চেষ্টা করেন সমস্যা হতে পারে। এবং সেটা এই দিকটা দেখানোর চেষ্টা করেন তারা, যে এই রাফালের এটা কত প্রযুক্তি সম্পন্ন, কত ভালো একটা জিনিস। সেখানে অ্যাডভান্স র্যাডার অ্যান্ড সেন্সর স্যুট আছে, তারপর হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার অ্যান্ড সেলফ প্রোটেকশন আছে সেই জায়গাটায়, তারপর হচ্ছে নেটওয়ার্ক কমব্যাট ক্যাপাবিলিটি আছে, প্রিসিশন টার্গেটিং অ্যান্ড হচ্ছে রিকনসিয়েন্স আছে। তারপরে যে কোনো কিছু বাদ নেই, বিল ফর আপগ্রেডস, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে রাফালের মধ্যে আছে। এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া মনে করেন, এবং তার মানে এটা বোঝা যাচ্ছে যে তারা সরকারের হয়ে জিনিসটা প্রমোট করছেন। এইটুকু তো বুদ্ধি সবার মধ্যে থাকা উচিত, ঠিক আছে? কারণ এটা সরকারেরই একটা প্রতিষ্ঠিত বা হচ্ছে একটা যোগাযোগ মাধ্যম, একটা যেখানে হচ্ছে সংবাদ মাধ্যম, যেখানে হচ্ছে তারা সরকারকে, ভারত সরকারকে, মোদী সরকারকে প্রমোট করার চেষ্টা করছে। তাতে সাধারণ মানুষের কি হলো, কত টাকা খরচ হলো, কোটি কোটি টাকা এর পিছনে যাচ্ছে, তাদের কিছু এসে যায় না, তাদের নিজের পকেট ভরলে হলো। পুঁজিপতিদের হয়েই তারা কাজ করে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এবার বিষয়টা হচ্ছে আমরা চলে আসি ভারতবর্ষের আর একটা দিকে। সেটা হচ্ছে কোন দিকটা? সেটা এই দিকটা যে মানে বিশ্ব ক্ষুধা সূচকে ভারতবর্ষ কত, 123টি দেশের মধ্যে ভারতবর্ষ 102-এ দাঁড়িয়ে আছে। এবার এখানে সাধারণত প্রশ্ন করছে, এখানে প্রতিরক্ষার কথা হচ্ছে, তাহলে বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এই জিনিসটা কোথা থেকে এলো? এই জিনিসটা এইভাবে এলো যে এই যে কোটি কোটি টাকা ডিফেন্স বা প্রতিরক্ষায় খরচা হচ্ছে, সেই টাকাটার কিছু অংশ তো ক্ষুধার পিছনে তো লাগাতে পারতো ভারত সরকার, সেই টাকার কিছু অংশ তো লাগাতে পারতো হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, সেই টাকার কিছু অংশ তো লাগাতে পারতো স্বাস্থ্যের ক্ষেত্রে। তাহলে সেই টাকাটা যখন প্রতিরক্ষায় লাগাচ্ছে, তাহলে বুঝতে হবে যে না, যুদ্ধ পিপাসু একটা সরকার, ঠিক আছে? এবার সেই জায়গাটায় কি হচ্ছে, এই জায়গাটা বুঝতে হবে যে আমাদের চিন্তার মানে জায়গাটা কোথায় যাবে, বা আমাদের টাকার খরচাটা কোথায় করা উচিত। যেখানে শিশু অপুষ্টির হার হচ্ছে এখন 18.7%, যেখানে শিশুদের হচ্ছে খর্বাকৃতির হার হচ্ছে 32.9%। এটা ভারতবর্ষের সরকার মানুক আর না মানুক, এটাই হচ্ছে ব্যাপার, যে এটাই সত্যি। আর এটাই আমরা প্রতিদিন খবরে বা অন্যান্য জায়গায় দেখে চলেছি আমাদের আশেপাশে হয়তো, যে না স্কুলগুলোর অবস্থা কি, সরকারি স্কুলগুলোর অবস্থা কি, শিক্ষার অবস্থা কি, স্বাস্থ্যের অবস্থা কি, আশেপাশের হাসপাতাল মানে হাসপাতালগুলো গেলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে সেই জায়গাটায়, যেখানে একটা দেশ যেখানে এত সমস্যা আছে, খাদ্যে, মানে আহ, আহ, শিক্ষায়, স্বাস্থ্যে, তারপরে হচ্ছে বিভিন্ন প্রান্তে, সরকারি প্রান্তে, যা মানে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে, রাস্তায়, কিন্তু সেখানে সেই জায়গাটায় যদি একটা প্রতিরক্ষার ক্ষেত্রে এত খরচা করা হয়, তাহলে হচ্ছে এই যে জায়গাগুলো সাধারণ মানুষগুলো কোথায় যাবে? এই যে প্রতিরক্ষার ক্ষেত্রে এত খরচ, এটা টাকাটা যাচ্ছে কোথায়? এটা তো সাধারণত পুঁজিপতিদের কাছেই যাচ্ছে, সাধারণ মানুষের কাছে তো আর যাচ্ছে না, যাচ্ছে তো পুঁজিপতিদের কাছে। এবং এটা ঠিক আছে, এটা পুঁজিপতি সরকার, কিন্তু সাধারণ মানুষেরও একটা দায়বদ্ধতা আছে, একটা প্রশ্ন করার একটা অধিকার আছে, যে এই টাকাগুলো আমাদের পিছনে কেন খরচা করা হচ্ছে না? এখানে মানে প্রতিরক্ষায় বা এত এটা খরচা করা হবে কেন? পুঁজিপতিদের জন্য তো এই সরকার না, তারা এটাই অন্তত দাবি করে যে না, আমরা সাধারণ মানুষের জন্য, সবকা সাথ সবকা বিকাশ। তাহলে এখানে সেটা কি হচ্ছে? এই প্রশ্নটা অবশ্যই করা উচিত, যে না, এখানে কেন এই জায়গাটায় চলে আসলো যে হচ্ছে পুঁজিপতিদের দিনের পর দিন হচ্ছে এতটা টাকায় হচ্ছে তাদের মানে পকেটটা ভরা হচ্ছে, আর সেখানে আমরা হচ্ছে সাধারণ মানুষরা যারা আছি তারা শেষ হচ্ছি দিনের পর দিন।